এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সবার কথা যদি এতটাই ভাবো তাহলে কেন ছেড়ে এসেছিলে আমাদের? আমাদের সাথে তুমি 10 বছর ছিলে, আমরা কেউ তোমাকে আমাদের বাড়ির কাজের লোক মনে করিনি, তোমাকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করেছি। তবুও তুমি কেন আমাদের ছেড়ে চলে এসেছিলে? এমনকি তোমার সিম কার্ডটা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছো। কেন খালা? কিসে কম ছিল তোমার? আমরা তোমাকে যে টাকা দিতাম সেটা যদি তোমার জন্য কম হয়ে যেত তুমি আমাদের বলতে পারতে, কাউকে না বললেও আমাকে বলতে পারতে। আমি তোমার বেতন বাড়িয়ে দিতাম। আমি তোমাদের ছেড়ে আসতে চাইনি বাজান। আমাকে নাজমা মঞ্জিল ছাড়তে বাধ্য করা হয়েছিল। তোমরা যেমন আমাকে তোমাদের পরিবারের একজন সদস্য মনে করতে, তেমনি আমিও তোমাদেরকে আমার পরিবারের মনে করতাম। 10টা বছর তোমাদের নুন খেয়েছি। সব সময় মনে হয়েছে বাড়িটা আমার নিজে। যখন যা মন চেয়েছে তাই করেছি। আমি চেয়েছিলাম বাকি জীবনটাও তোমাদের সাথেই কাটিয়ে দেব, কিন্তু আমার ভাগ্য জোটেনি। তোমাদের বাড়ি থেকে এসেই আমার সংসারে অভাব অনটন শুরু হয়েছে। গ্রামের কাজের লোকদের কেউ দাম দেয় না বাজান। তারা শুধুমাত্র নাম মাত্র বড়লোক, কিন্তু তাদের ব্যবহার ছোট লোকের মতো। তাদের বাড়ির সব কাজ করে দিলেও মাস শেষে 1000 টাকাও দিতে চায় না। এই কয়েকটা মাস যে আমার সংসার এত কষ্ট চলেছে শুধুমাত্র আমি জানি। সেসব বাদ দাও বাজান, যা হবার তা হয়ে গেছে। এখন আর সেসব বলেই লাভ নেই। আমার সুরা পাগলিটা কেমন আছে বললে না তো বাজান? সুরা আর বেঁচে নেই খালা। আমি সুরার কাকাকে সুরার মৃত্যুর খবর জানাতে এসেছিলাম। এসব কি বলছো তুমি? আমাকে মিথ্যে বলছো তাই না? মিথ্যা না, এটাই সত্যি যে সুরা আর বেঁচে নেই। একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমরা তার লাশটাও পাইনি। বাস অ্যাক্সিডেন্ট মানে? সুরা কি কোথাও গিয়েছিল? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এসব হয়েছে আমার জন্য খালা। তুমি আসার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভাবে চলছিল। তুমি তো জানো আরব সুরাকে পড়াতে এসেছিল। আরবের সাথে সুরাকে দেখে আমার জেলাস ফিল হতো। সুরাকে হারানোর ভয় জেগে বসতো। আমি বুঝতে পারছিলাম না আমার ভয়ের কারণটা কি। এরপর আমি উপলব্ধি করতে পারলাম যে আমি সুরাকে ভালোবাসি। এই জন্য সুরা অন্য কারোর সাথে এসে এসে কথা বলছে, এটা আমার সহ্য হচ্ছিল না। আমি সুরাকে আমার মনের কথা জানিয়ে দিই। তারপর থেকে সুরা আমাকে ইগনোর করতে শুরু করে। আমার সাথে ঠিক মতো কথা বলতো না, আবার রুমে আসতো না। সব দেখে আশাহত হয়ে যাই আমি। এর মধ্যে আবার বাবা তোরির সাথে আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। তোরি আমার ফ্রেন্ড ছিল, আমরা আগে থেকেই পরিচিত ছিলাম। আমরা দুজনে মিলে আমাদের বিয়ের নাটক করি। আমরা চেয়েছিলাম সুরা আম্মি সবাইকে সারপ্রাইজ দিতে। আমাদের প্ল্যান ছিল বিয়ের দিন আমি সুরাকে বিয়ে করব, আর তোরি তার বয়ফ্রেন্ড তাসিনকে বিয়ে করবে। কিন্তু সুরা ভাবে আমি সত্যি সত্যি তোরিকে ভালোবেসে বিয়ে করছি। ভুখা মেয়ে আমাদের নাটককে সত্যি মনে করে বৃহস্পতিবার রাতে সবাই ঘুমানোর পর বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই বেরিয়েছে সুরা আর ফিরে আসেনি। এসেছে সুরার মৃত্যুর খবর। সবকিছু শুনে মাজেদা স্তব্ধ হয়ে রাস্তায় বসে পড়ে কান্নায় ভেঙে পড়ল। এসব হয়েছে আমার জন্য। আমি যদি সেদিন সবটা বলে দিতাম তাহলে আজ হয়তো সুরা বেঁচে থাকতো। সুরার মৃত্যুর জন্য আমি দায়ী। এসব তুমি কি বলছো খালা? আমি ঠিকই বলছি। আমাদের সবার এটাই পরিচয়, আমরা মানুষ। কিন্তু আমাদের সমাজে মানুষের মুখোশ পরে অনেক অমানুষ ঘুরে বেড়ায়। সেই অমানুষের মধ্যে একজন হলো তোমার বাবা, শফিকুল দেওয়ান, যে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। খালা তুমি কার সম্পর্কে কি বলছো জানো? শফিকুল দেওয়ান বাবা হয় আমার। হ্যাঁ আমি জানি আমার বাবা খারাপ, তাই বলে এতটাও খারাপ না যতটা তুমি বলছো। তোমাকে ভালোবাসি, সম্মান করি, তার মানে এই নয় যে তুমি আমার বাবার সম্পর্কে যা নয় তাই বলবে। আমি জানতাম তুমি তোমার বাবার নামে অপবাদ সহ্য করতে পারবে না। তোমার বাবার নামে কিছু বললে বিশ্বাস করতে পারবে না। অতঃপর মাজেদা সাফায়েতের হাতে একটা ভিডিও প্লে করে দিয়ে বলল, এই জন্যই আমি প্রমাণস্বরূপ এই ভিডিওটা করে রেখেছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো সত্যটা যাচাই করতে আমার কাছে আসবে, কিন্তু তুমি তো তোমার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করো। ভিডিওটা দেখে সাফায়েত বাকরুদ্ধ হয়ে যায়। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে ভাবতেও পারেনি তার বাবা এতটা নিচু মানসিকতার লোক। তৎক্ষণাৎ সাফায়েতের সুরার বলা কথাটা মনে পড়ে গেল। সুরা বলেছিল, আমি নিজের ইচ্ছায় কিছু করছি না, আমাকে বাধ্য করা হয়েছে। অথচ সাফায়েত ভেবেছিল সুরা মিথ্যা এক্সকিউজ দিচ্ছে। সাফায়েতের ভাবনার মাঝে মাজেদা বলল,
সেদিন সুরা তোমার রুমে থেকে বের হওয়ার পর তোমার বাবার মুখোমুখি হয়। আমি তখন নুজাইফার রুম থেকে বের হচ্ছিলাম, আর তখনই সুরা আর তোমার বাবার কথা শুনে সাইডে দাঁড়িয়ে সবটা ভিডিও করছিলাম। তোমার বাবা নিজের স্বার্থের জন্য তোরির সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। সেলিমকে মেরে ফেলার হুমকি দিয়ে সুরাকে তোমার থেকে আলাদা করে রাখা হয়েছিল। ভিডিওতে নিশ্চয়ই দেখেছো মেয়েটা কীভাবে তোমার বাবার পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করছিল। তবু তোমার পাষাণ বাবার হৃদয় গলেনি। এক পর্যায়ে ভাইজান আমাকে দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনতে দেখে ফেলে। ভাগ্য ভালো যে ভাইজান ভিডিও করতে দেখেনি। ভাইজানকে দেখেই তখন আমার ঘৃণা হচ্ছিল। সে আমার মালিক ভুলে গিয়েই বলেছিলাম, ছি ভাইজান ছি, আপনি নিজের স্বার্থের জন্য এতটা নীচ নামতে পারলেন। আমি এই নিষ্পাপ মেয়ের সাথে কোনো অন্যায় হতেই দেব না। আমি নিচে গিয়ে সবাইকে সব সত্যিটা বলে দেব। তুই যখন সবটা জেনে গেছিস তখন আর তোর থেকে কিছু লুকিয়ে লাভ নেই। একটা খুন করলেও যে শাস্তি, 10টা খুনেরও সেই শাস্তি। তোর একটা মাত্র ছেলে, তাই না? নিজের ছেলে ভালো যদি চাস তাহলে আজ এক্ষুনি এই মুহূর্তে নাজমা মঞ্জিল ছেড়ে চলে যাবি। নাজমাকে বলবি তোর আর এই বাড়িতে কাজ করতে ভালো লাগছে না, ব্যাস। তোকে যেন এই বাড়িতে আর কখনো না দেখি, তাহলে তোকে মা ডাকার মতো আর কেউ থাকবে না। নিজের ছেলের ভালো কে না চাই বলো তো বাজান। ভাইজানকে নিয়ে আমার বিশ্বাস ছিল না সে আমার ছেলের সাথে যা নয় তাই করতে পারতো। আমার ছেলেটার কথা ভেবে আমি নাজমা মঞ্জিল ছেড়ে আসতে বাধ্য হই। বাপ যেমন বাপকে ছাড়ে না, তেমনই ভাইজানকেও ছাড়বে না। ভাইজান তার কর্মের ফল অবশ্যই ভোগ করবে, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শফিকুল দেওয়ান প্ল্যান করেছে সেই চুরি করা গহনা টাকা নিয়ে চুপি চুপি রেনুর রুমে রেখে এসে রেনুর ঘাড়ে সমস্ত চুরির দায় দেবেন। বাড়িতে সাফায়েতের নানা নানু সবাই এসেছেন। নিজের মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ আর নাতনির মৃত্যুর খবরে তাদের মধ্যে শোকের কালো ছায়া নেমে এসেছে। নিচে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এই সুযোগে শফিকুল দেওয়ান তার গুপ্ত কুঠুরি থেকে এসেছেন টাকা গহনা নিতে, কিন্তু এইখানে এসে তার চক্ষু চড়ক গাছ। কোথাও সেই টাকা গহনা নেই। শফিকুল দেওয়ান মনে মনে বলল, টাকা গহনার ব্যাপারে তো আমি ছাড়া আর কেউ জানে না, তাহলে কোথায় গেল এতগুলো টাকা গহনা? শফিকুল দেওয়ানের ভাবনার মাঝে রুমের লাইট জ্বলে উঠল। শফিকুল ঘাবড়ে গিয়ে বলল, কে আছে রুমে? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শফিকুল দেওয়ান। সাফায়েতের কথা শুনে শফিকুল দেওয়ান ঘামতে শুরু করলেন, তবুও এমন ভান করলেন যেন তিনি কিছু করেননি। তিনি অনেকটা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, এসব তুই কি বলছিস সাফি? তুই আমার সাথে মজা করছিস, তাই না? তুমি নিশ্চয়ই আমার বেয়াই লাগো না যে তোমার সাথে আমি মজা করব। তুমি খুব ভালো করে জানো তুমি ঠিক কি কি করেছ। আচ্ছা বাদ দাও, নিচে আম্মি, খালামণি, নানা, নানু সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু তুমি এই বন্ধ রুমে কি করছো? কি খুঁজতে আসছো এখানে? আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই সাফি, ভুলে যাস না আমি তোর বাবা। বাবা বলে সম্মান করি দেখে এখনো তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। তোমার জায়গায় অন্য কেউ হলে তার মুখ থেকে কিভাবে সত্যি বের করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। তুমি একটা অপরাধ লুকাতে গিয়ে আরো অনেকগুলো অপরাধ করে ফেলেছো। আমি তোমাকে ক্ষমা করলেও আইন তোমাকে ক্ষমা করবে না বাবা। তুই কি বলছিস এসব? তুই কি নেশা টেশা করছিস নাকি? তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই বাবা, তাই শুধু শুধু মিথ্যা নাটক করে কোনো লাভ নেই। অতঃপর সাফায়েত একটা ব্যাগ শফিকুল দেওয়ানের সামনে ধরে বলল, তুমি এটাই খুঁজছিলে তাই না বাবা? যার মধ্যে সেই রাতে হারিয়ে যাওয়া টাকা গহনা রয়েছে, যে টাকা গহনা চুরির অপবাদ তুমি নিষ্পাপ একটা মেয়েকে দিয়েছিলে, অথচ সেই টাকা গহনা এখন আমার হাতে রয়েছে। শুধু মেয়েটাই নেই। তুই এই টাকার খোঁজ কিভাবে পেলি? তখনই নাজমা দেওয়ান রুমের ভেতর প্রবেশ করে বলল, সাফি নয়, আমি পেয়েছি টাকার ব্যাগ। তোমাকে আমি নিচু মনের মানুষ ভাবতাম, তাই বলে তুমি এতটা নিচু কাজ করতে পারো কখনো ভাবতে পারিনি। তোমার এই গুপ্ত কুঠুরির ব্যাপারই শুধুমাত্র আমি জানতাম, যেটা তুমি জানতে না। সাফি যখন আমাকে সমস্ত ঘটনা খুলে বলে তখনই আমার তোমাকে সন্দেহ হয়। কেন করলে এমন? মেয়েটাকে কেন চোরের অপবাদ দিলে? কেন তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করলে? সে তো বেশি কিছু চেয়েছিল না, শুধু একটু ভালোবাসা চেয়েছিল। আমাদের সবার সাথে হাসি খুশি থেকে বাকি জীবনটা পার করে দিতে চেয়েছিল, কিন্তু তুমি তার বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিলে। আমি তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করিনি, সে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়েছে। মিথ্যা কেন বলছো বাবা? মিথ্যা কেন বলবো আমি? সাফায়েত তার ছেলের হাসি এসে ফোন বের করে ভিডিওটা প্লে করে শফিকুল দেওয়ানের সামনে ধরে বলল, তাহলে এসব কি বাবা? তুমি সুরাকে মেন্টালি প্রেশার দিয়েছো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। এখানেই তোমার অপরাধ শেষ নয়?
তুমি নিজের স্বার্থের জন্য সুরার কাকা সেলিমকে ব্যবহার করেছো। মেয়েটা তোমার কাছে কত আকুতি মিনতি করেছিল তার কাকার যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু তুমি শোনোনি। সুরা যখনই আমার কাছাকাছি এসেছে ঠিক তখনই সুরাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তুমি সুরার কাকার অ্যাক্সিডেন্ট করিয়েছো। মাজেদা খালা তোমার আসল রূপ দেখে ফেলে, তাই তুমি তাকে তার একমাত্র ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুমি যে আমার বাবা ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। যদি পারতাম তোমার মতো অমানুষের মুখে থুতু ছুঁড়ে দিতাম। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি শাফি। শফিকুল দেওয়ানের কথা শুনে নাজমা দেওয়ান এসে তার গালে থাপ্পড় দিয়ে বলল, আর একটা কথাও বলবি না তুই। তুই আমার ছেলের ভালো চাসনি, চেয়েছিলি টাকা, লোভে পাপ আর পাপে মৃত্যু। এ কথা ভুলে গিয়েছিস তুই। টাকার লোভ আজ তোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। সাফি, তুই এই অমানুষটাকে আমার সামনে থেকে নিয়ে যা। নাজমা দেওয়ানের কথা শুনে সাফায়েত শফিকুল দেওয়ানের হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে চলে গেল। সুরা এখন পুরোপুরি সুস্থ। হসপিটাল থেকে তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মনিরা চৌধুরী সুরাকে রেডি করে দিয়ে সব কিছু গোছগাছ করছে। এমন সময় ডক্টর শুদ্ধ শিকদার সুরার সাথে দেখা করতে আসে। সুরার পরনে পেশেন্টের পোশাকের পরিবর্তে বেগুনি রঙের একটা থ্রি পিস রয়েছে। লম্বা চুলগুলো সুন্দর করে বেনি করে দিয়েছেন মনিরা চৌধুরী। মুখে কোনো প্রসাধনী নেই, তবুও শুদ্ধের কাছে সুরাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে। ডক্টর শুদ্ধ ভেতরে প্রবেশ করতেই সুরার সাথে চোখাচোখি হয়ে যায় তার। বুক ধুক করে ওঠে শুদ্ধের। হার্টবিট দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে থাকে। সে কখনো ভাবেনি এই 30 বছর বয়সে এসে তার গায়ে প্রেমের হাওয়া লাগবে। এক পিচ্চি মেয়ে তার মনের রানী হয়ে যাবে। শুদ্ধ প্রথম যেদিন সুরাকে দেখে সেদিন থেকে সুরাকে ফিল করতে শুরু করছে। সব জায়গায় শুধু সুরাকে দেখতে থাকে। ঠিকমতো পেশেন্ট দেখতে পারে না, বড্ড পাগল পাগল লাগে তাকে। সে যখনই সুযোগ পেয়েছে সুরাকে এক নজর দেখতে দৌড়ে ছুটে এসেছে। আজকের পর থেকে সে আর সুরাকে দেখতে পাবে না। ভাবতেই মনটা বিষিয়ে যায় শুদ্ধের। শুদ্ধ এসে সুরার পাশে বসে বলল, এখন কেমন লাগছে তোমার? ভালো। শুদ্ধ সুরার নাম জানে, তবুও বলল, তোমার নামটা কি জানি? সু বলতে গিয়েও থেমে গেল সুরা। পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে বলল, সঞ্জনা চৌধুরী। ওয়াও, নাইস নেম। ধন্যবাদ। তোমার এই চুলগুলো কিন্তু অনেক সুন্দর। আই লাইক লং হেয়ার। ধন্যবাদ। দেখো সঞ্জনা, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেই পছন্দ করি। সবসময় নিজের মধ্যে কাঠিন্যের ছাপ ফুটিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু কেন জানি আজ তোমার সামনে আমি নিতান্তই একটা বাচ্চা হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার বয়স যেন 28 বছর থেকে 18 হয়ে গিয়েছে। আমার ডক্টর হওয়ার আগে একটা রিলেশন ছিল, বড্ড ভালোবাসতাম মেয়েটাকে, কিন্তু আমি তখন বেকার ছিলাম বলে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করে নেয়। সেই দিন প্রচণ্ড ভেঙে পড়ি আমি। এরপর থেকে কখনো আর প্রেম ভালোবাসা সংসারের মায়ায় জড়াতে চায়নি, কিন্তু তোমাকে দেখার পর আমার সেই মনোভাব পাল্টে গিয়েছে। আমি নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখেছি। আমার মম ড্যাডেরও পছন্দ হয়েছে তোমাকে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার অতীত জানতে চাই না, আমি তোমার বর্তমান নিয়েই বাঁচতে চাই। আমার মনের রানী করতে চাই তোমাকে। হবে কি আমার মনের মালকিন? দিবে কি আমাকে তোমার মনের মালিক হওয়ার সুযোগ? একজন মানুষের একটাই তো মন থাকে, তাই না? আমার সেই মনটা যে অনেক আগেই অন্য কারো নামে লিখে দিয়েছি। আমার মনটা যে আমারই কাছে রেখে যাওয়া তার আমানত। আমি যে চাইলেও আমানতের খেয়ানত করতে পারবো না। সুরাকে হসপিটাল থেকে চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে। সুরা গাড়ি থেকে নেমে চৌধুরী ভিলার বাইরে থেকে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। গাছগাছালি ঘেরা সবুজের আড়ালে 5 তলা বাড়ি, তবে দোতলা বাদে বাকি সব ফ্ল্যাট ভাড়া দেওয়া। শাহিন চৌধুরী আর মনিরা চৌধুরীর বেশিরভাগ সময় চিকিৎসার জন্য দেশের বাইরে কেটে যায়। একটা সন্তানের জন্য তারা কত কী করেছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করছেন না। এই তো সুরাকে পাওয়ার কয়েকদিন আগে মনিরা চৌধুরী নিজের ওপর বিরক্ত হয়ে শাহিন চৌধুরীকে বলেন, তুমি আমাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করো। তোমার বাবা ডাক শোনার অধিকার আছে। আমি চাই না
আমার জন্য তুমি সেই অধিকার থেকে বঞ্চিত হও। প্রত্যুত্তরে শাহিন চৌধুরী তার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যে সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করবে না। এতে যদি আমি সারা জীবন নিঃসন্তান থাকি তবু আমার কোনো আফসোস থাকবে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সুখ দুঃখের সাথী। তোমার সুখের সময় যেমন তোমার পাশে থেকেছি, তেমনি তোমার দুঃখের সময়ও আমি তোমার পাশে থাকবো। এমনটা হয় না শাহিন, তুমি তোমার বাবা মায়ের কথা মেনে নাও, ফিরে যাও তাদের কাছে, তাদের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হও। বলতে গিয়ে গলা ভিজে গেল মনিরা চৌধুরীর। তোমার মন পড়তে পারে আমি মনিরা, আমি খুব ভালো করে জানি এটা তোমার মনের কথা নয়। হ্যাঁ, আমার মনের কথা নয়, কিন্তু আমি কি করব বলো তো? আমি সত্যি কখনো মা হতে পারবো না। আমার উপর যে আমার শাশুড়ি মায়ের অভিশাপ লেগেছে, কারণ আমি যে তোমার বাবার অফিসের সাধারণ একজন কর্মচারীর মেয়ে। আমি তার পছন্দের বৌমা না। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করো। বিয়ের পর রোজ রোজ মা আমাকে গরিবের মেয়ে বলে খোঁটা দিত। বাড়ির একজন কাজের মেয়ের যেটুকু সম্মান ছিল আমাকে সেটুকু সম্মানও দেওয়া হতো না। এক পর্যায়ে তুমি আমাকে আলাদা ফ্ল্যাট নিয়ে চলে আসো, আর তখন শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়ে বলেন, ফকিরের বাচ্চা, তুই আমার বুক থেকে আমার কলিজার টুকরো ছেলেকে কেড়ে নিয়ে আমার কোল খালি করে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোলও যেন সারা জীবন এমন খালি থাকে। আল্লাহ তাআলা যেন তোকে কোনো দিন মা ডাক শুনতে না দেয়। তুই যদি সারা জীবন উপলব্ধি করতে পারিস যে একজন মায়ের কোল খালি থাকার যন্ত্রণা কতটুকু। আর দেখো, মায়ের কথাটা সত্যি হয়ে গেল। আমি প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি সন্তান না থাকার যন্ত্রণা। মা তোমাকে অভিশাপ দিয়েছে বলেই যে আমাদের সন্তান হচ্ছে তা, এটা তোমার ভুল ধারণা মনিরা। আল্লাহ তাআলা সব পারেন, তুমি দেখো তিনি ঠিকই আমাদের সন্তান দান করবেন। তাই যেন হয় শাইন, আমি যেন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনে আমার অশান্ত হৃদয় শান্ত করতে পারি। আল্লাহ তাআলা যেন মনিরার ডাকে সাড়া দিয়েছেন। মনিরা সুরাকে পেয়ে দিন দুনিয়া ভুলে সারাক্ষণ হসপিটালে সুরার পাশে থেকেছেন। সুরাকে বুকে জড়িয়ে তার অশান্ত হৃদয় শান্ত করেছেন। তিনি সুরাকে নিয়ে চৌধুরী ভিলায় প্রবেশ করে দেখেন ফ্ল্যাটের ভাড়াটিয়ারা সবাই ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন। তারা সুরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়ে সুরাকে বরণ করে নেন। যদিও সুরা নতুন জায়গা, নতুন মুখ, নতুন পরিবেশে অস্বস্তি বোধ করছে, তবুও সবার মুখে হাসি দেখে সে নিজেও তাদের তালে তাল মেলাতে শুরু করে। সুরার আগমন উপলক্ষে শাহিন চৌধুরী তার ফ্ল্যাটে সব ভাড়াটিয়াদের ডিনারের দাওয়াত দিয়েছেন। সাথে এটাও বলেছেন কিছুদিন পরে তিনি বড় করে পার্টির আয়োজন করবেন। আজকের এই ছোটোখাটো ডিনার পার্টির জন্য মনিরা চৌধুরী সহ অন্য ভাড়াটিয়া মহিলারা মিলে রান্নার কাজে লেগে পড়েন। সব মিলিয়ে চৌধুরী ভিলায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শাহিন চৌধুরী সুরার জন্য অনেক জামাকাপড় সাথে একটা স্মার্টফোন নিয়ে এসেছেন। সুরা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করতে জানে, সাফায়েত তাকে শিখিয়েছিল। তবুও শাহিন চৌধুরী সুরাকে ফোনের ব্যাপারে সব কিছু বুঝিয়ে দিয়ে সুরার কপালে চুমু দিয়ে সুরার রুম থেকে বেরিয়ে গেলেন। ফোন দেখে সুরা ছটফটানি বেড়ে গেল। মনটা বড্ড অশান্ত হয়ে উঠল তার সুন্দর বেড়া মানুষের কণ্ঠস্বর শুনতে। সাফায়েতের ফোন নম্বর সুরার মুখস্থ ছিল। সাফায়েত নিজে সুরাকে তার ফোন নাম্বার মুখস্থ করিয়েছিল। সুরা কাল বিলম্ব না করে ফোনে সাফায়েতের নাম্বার উঠিয়ে কল দিতে গিয়ে রিং হওয়ার আগেই ফোন কেটে দিয়ে নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি সুরা, ছি, তুই আসলে একটা নির্লজ্জ বেহায়া। তোর নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু নেই। যেই মানুষটা তোর না, তাকে কেন এখনও নিজের ভাবছিস? সে নিশ্চয়ই নতুন বউকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে। তার সাথে কথা বলাটা তোর বেমানান সুরা। তুই কল দিবি না পুলিশের নাম্বারে। সুরা নিজেকে নিজে বুঝেও মনকে শান্ত করতে পারল না। সে নিজের মনের সাথে যুদ্ধ করে আবারও সাফায়েতের নাম্বারে কল করলো, কিন্তু রিং হওয়ার আগেই ফোন কেটে দিয়ে ফোন নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। এইভাবে সপ্তমবার করলো, কিন্তু অষ্টমবার এক বুক সাহস সঞ্চার করে সাফায়েতের নাম্বারে কল দিল সুরা। সাফায়েতের অবস্থা বেশ শোচনীয়। সে সুরার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে, এমনকি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে।
একদিকে তার প্রিয়তম স্ত্রীর মৃত্যুর শোক, অন্যদিকে তার বাবা হাজতে রয়েছে। নাজমা দেওয়ান সারাক্ষণ চোখের পানি ফেলেন। নিজের আম্মির কষ্ট সহ্য হয় না সাফায়েতের। সব মিলিয়ে সাফায়েতের অবস্থা পাগল প্রায়। কিছুতেই সে নিজেকে ক্ষমা করতে পারছে না। নিজেকে শান্ত করতে সুরার ছবি বুকে নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে চিৎকার করে বলল, আমি একজন ব্যর্থ পুলিশ, একজন ব্যর্থ স্বামী। আমি কেন সেদিন সুরার কথা বিশ্বাস করলাম না? কেন সেদিন সপ্তাহে হেসে উড়িয়ে দিলাম? সেদিন যদি আমি সুরার ব্যাপারটা সিরিয়াস ভাবে নিতাম তাহলে আজ সুরাকে হারাতে হতো না। আমার বুকের বাঁ পাশটা পরিপূর্ণ থাকতো। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি যে অপরাধী। সাফায়েত চোখের পানি মুছে সুরার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আর তখনই আননোন নাম্বার থেকে সাফায়েতের ফোনে কল এলো। সাফায়েতের বিরক্তিতে মুখ থেকে ছ জাতীয় শব্দ বের হয়ে এলো। সাফায়েত কল কেটে দিতে গিয়েও কি মনে করে কল রিসিভ করে হ্যালো বলতেই সুরা হুহু করে কান্না করে দিল। গলা ভিজে এলো তার। কতদিন পরে সে তার সুন্দর বেড়া মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। মুহূর্তের মধ্যেই যেন তার অশান্ত মন শান্ত হয়ে এলো। তার হার্টবিট বেড়ে গেল। সুরা সাফায়েতের নাক টানার আওয়াজ শুনতে পেল। সুরা কিছু না বলে ফোন কেটে দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, পুলিশ কি কান্না করছে? তার তো তরি আপুকে নিয়ে সুখে থাকার কথা ছিল, কিন্তু তার কণ্ঠ ভেজা ছিল, নাক টানার আওয়াজ আসছিল। কি হয়েছে আমার পুলিশের? সে ঠিক আছে তো? অপারেশন থিয়েটারের সামনে অস্থির হয়ে পায়চারি করছে সাফায়েত। তার সাথে রয়েছে তার পরিবারের সদস্যরা। সবার চোখে মুখে প্রিয় মানুষকে হারানোর ভয়ে ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গিয়েছে 10টা বছর। 10টা বছরে সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। সাফায়েতের চুলে পাক ধরেছে। নাজমা দেওয়ান নাইমা দুজনেরই গায়ের চামড়া কুঁচকে এসেছে। 10 বছর আগে সাফায়েত পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর নিজেদের বিজনেস সামলাচ্ছে। সে এখন শহরের অন্যতম একজন সফল ব্যবসায়ী। আগের থেকেও নাম খ্যাতি হয়েছে তার। সবাই তাকে এখন বিজনেসম্যান সাফায়েত দেওয়ান নামে চেনে। তবু দিন শেষে সাফায়েত একজন কাঙাল, ভালোবাসার কাঙাল। এই 10 বছরে নাজমা দেওয়ান সাফায়েতের বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেননি, কিন্তু তিনি বরাবরই ব্যর্থ হয়েছেন। সবাই সুরাকে ভুলে গেলেও সাফায়েত তাকে ভুলতে পারেনি। সাফায়েত সুরার ছবি নিয়ে তার রুমের দেওয়াল ভর্তি করে রেখেছে, যাতে করে সে রোজ ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম ভাঙার পরে সুরার হাস্যজ্জ্বল ছবি দেখতে পারে। সাফায়েত অন্যমনস্ক হয়ে তার বাবার কথায় ভাবছিল। এমন সময় 5 বছরের একটা বাচ্চা মেয়ে এসে সাফায়েতকে জড়িয়ে ধরে বলল, তুমি কি কান্না করছো বড় আব্বু? আমার কষ্ট হচ্ছে তো। তুমি জানো না আমি তোমার চোখে পানি দেখতে পারি না? প্রত্যুত্তরে সাফায়েত মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মেয়েটা সাফায়েতের প্রাণ। একদম সুরার চেহারা পেয়েছে মেয়েটা। যে কেউ দেখলে বলবে এটা নুজাইফার নয়, নূরের মেয়ে। গত 10 বছর আগে সুরার মারা যাওয়ার খবর শুনে ভেঙে পড়ে আবারও। সে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। সে দৌড়ে নাজমা মঞ্জিলে চলে আসে। নাজমা মঞ্জিলে এসে সাফায়েতের পাগলামি দেখে বুঝতে পারে সুরার সাথে তার শুধুমাত্র কাজিনের সম্পর্ক না, তাদের সম্পর্ক আরও গভীর। আরাব নিঃশব্দে নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে আসে, কিন্তু নিজেকে কিছুতেই স্থির করতে পারে না। বারবার সুরার মায়াবী চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। সারাটা দিন আরাবের বিষণ্ণ মন নিয়ে কেটে যায়। রাতে ডিনার না করেই আরাব ঘুমানোর জন্য বিছানায় গায়ে এলিয়ে দেয়, কিন্তু তার চোখে ঘুম ধরা দেয় না। বারবার সুরার হাসির শব্দ তার কানে বাজতে থাকে। অনেকক্ষণ যাবৎ বিছানায় এপাশ ওপাশ করতে করতে সবে আরাবের চোখ লেগে এসেছে। ঠিক তখনই কর্কশ শব্দে আরাবের ফোন বেজে উঠল। আরাব দেখল স্ক্রিনে নুজাইফা নামটা জ্বলজ্বল করছে। আরাব বিরক্তি নিয়ে ফোন কেটে দেয়, কিন্তু নুজাইফা যেন পণ করেছে। আরাব ফোন রিসিভ না করা পর্যন্ত সে কল দিতেই থাকবে, আর করেছেও তাই। আরাব কল রিসিভ করে ভাবলেও নুজাইফাকে কঠিন কথা শুনিয়ে দেবে, কিন্তু সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নুজাইফার কান্না ভেজা কণ্ঠস্বর শুনে আরাব নরম স্বরে বলল, তোর কি হয়েছে নাজু? কান্না করছিস কেন? আমার অনেক কষ্ট হচ্ছে আরাব ভাই। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যায়। আমি ছাদে দাঁড়িয়ে আছি, আপনি একটু আসবেন আরাব ভাই? পাগল হয়ে গেছিস তুই? এত রাতে আমি ছাদে যাব? না না, আমি পারবো না, রাখছি আমি। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আপনি যদি না আসেন
আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মারা যাবো আরাব ভাই। আর আমার মৃত্যুর জন্য শুধুমাত্র আপনি দায়ী থাকবেন, আপনি। কি সব আবল তাবল বকছিস নাজু? তুই এরকম কিছু করবি না। আপনি না আসলে আমি এটাই করবো আরাব ভাই। বলে নুজাইফা ফোন কেটে দেয়। আরাব বিরক্তিতে নিজের চুল টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। নুজাইফার ডাকে সাড়া দেওয়ার ইচ্ছে না থাকার পরেও সে গুটি গুটি পায়ে নিজেদের ছাদে যায়। তাদের পাশাপাশি ফ্ল্যাট হওয়ায় খুব সহজেই আরাব নিজের ছাদ থেকে নুজাইফাদের ছাদে চলে আসে। আরাব নুজাইফার কাছে এসে একরাশ বিরক্তি নিয়ে বলল, এসবের মানে কি নুজাইফা? কেন পাগলামি করছিস? আপনি কি সত্যি কিছু বুঝতে পারেন আরাব ভাই, নাকি বোঝাও না বোঝার ভান করেন? প্রত্যুত্তরে আরাব কিছু বলতে পারে না, কারণ তার বলার মতো কিছুই নেই। সে নিজেও জানে নুজাইফা তাকে ভালোবাসে, নুজাইফা ঠিক কতটা তাকে নিজের করে চায়। কিন্তু সে যে এক নিষিদ্ধ মায়াবীকে তার মন দিয়ে দিয়েছে। আরাবের থেকে রেসপন্স না পেয়ে নুজাইফা আবারও বলল, আমাকে কষ্ট দিয়ে কি সুখ পান আপনি? আমি জানি আপনি ভাবিমণিকে পছন্দ করতেন, কিন্তু ভাবিমণি ভাইয়া একে অপরকে বেশি ভালোবাসে। তারা হয়তো কখনো তাদের ভালোবাসা প্রকাশ করেনি, একে অপরকে ভালোবাসি কথাটা বলেনি, কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে ফানা তুলে ফেললেই কি ভালোবাসা হয়ে যায়? না, ভালোবাসা অনুভব করতে হয়, ঠিক যেমনটা আমি আপনার জন্য করি। আমি কি খুব বেশি অসুন্দর দেখতে আরাব ভাই? আমাকে একটুও ভালোবাসা যায় না? আমাকে কি একটাবার সুযোগ দিয়ে দেখুন না আরাব ভাই, আমি আপনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো, কখনো কোনো অভিযোগ করার সুযোগও দিব না। প্লিজ আরাব ভাই, আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। আমি যে বড্ড একা হয়ে পড়েছি, ভাবি মনিকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমি আর নিতে পারছি না আরাব ভাই। নুজাইফার চোখের পানি আরাবের হৃদয় স্পর্শ করে। আরাব নুজাইফাকে বুকে টেনে নেয়। এরপর তাদের ঘরোয়াভাবে বিয়ে হয়। বিয়ের 4 বছর পর তাদের ঘর আলো করে সিজদা আসে। সিজদাকে পেয়ে যেন সাফায়াত নতুনভাবে বাঁচতে শেখে। মেয়েটার মাঝে সে সুরাকে দেখতে পায়। শফিকুল দেওয়ানকেও জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা হয়। তিনি তার অপকর্মের জন্য অনুতপ্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে সম্পূর্ণ বদলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে দেয়। নিজ উদ্যোগে একটা এতিমখানা তৈরি করে তার দায়িত্ব নেয়। সব কিছু ভালোই চলছিল। হুট করে শফিকুল দেওয়ান অসুস্থ হয়ে পড়েন। তার কঠিন অসুখ ধরা পড়ে। নামকরা হসপিটাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কোনো ডক্টর তার চিকিৎসা করতে চাইছে না। তাদের ধারণা শফিকুল দেওয়ানের অপারেশন সাকসেসফুল হবে না। এমন সংবাদে সবার মধ্যে বিষাদের কালো ছায়া নেমে আসে। সবাই অনেক ভেঙে পড়ে। হঠাৎ করে হসপিটাল থেকে সাফায়াতকে জানায় 2 দিন আগে কানাডা থেকে একজন নামকরা ডক্টর বাংলাদেশে এসেছেন। তিনি শফিকুল দেওয়ানের অপারেশন করতে চান। এমন সংবাদে যেন সবাই প্রাণ ফিরে পায়। যথারীতি শফিকুল দেওয়ানের অপারেশন শুরু হয়। অপারেশন থিয়েটারের বাইরে সবাই অস্থির হয়ে পায়চারি করছে। সবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাফায়াত পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিল। তার মধ্যে অস্থিরতা কাজ করছে। সে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে সে দেখল অপারেশন থিয়েটার থেকে একজন মহিলা ডক্টর বের হচ্ছে, যার মুখে মাস্ক পরা রয়েছে। কিন্তু সাফায়াতের যেন ডক্টরকে চেনা চেনা মনে হলো। ডক্টর সামনে এগিয়ে আসতে সাফায়াতের সাথে তার চোখাচোখি হয়ে গেল। সাফায়াত অবাক হয়ে অনেকটা অস্ফুষ্ট স্বরে বলে উঠল, আমার লজ্জাবতী ললিতা। সাফায়াতের বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। সে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, না না, এটা কিভাবে সম্ভব? সুরা তো 10 বছর আগেই মারা গিয়েছিল। মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে? কিন্তু এই ডক্টরকে দেখে আমার এমন অসুখ করছে কেন? এই 10 বছরের অনেক মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু কখনো এমন ফিল করিনি। আজ যেমনটা ফিল হচ্ছে। সাফায়াত শার্টের ওপরের দিকে 2টো বোতাম খুলে দিয়ে বলল, বড্ড হাঁসফাঁস লাগছে আমার। এ কোন রোগে ধরলো আমার? মেয়েটাকে দেখার পর থেকে এই রোগের উৎপত্তি শুরু হয়েছে। মনে হচ্ছে যেন মেয়েটার চোখে 1000 বছরের না বলা কথা লুকিয়ে আছে। এমন তো হতে পারে এই ডক্টরই আমার সুরা। সুরা সেদিন মারা যায়নি, যেহেতু আমরা কেউই সুরার লাশ দেখিনি। সাফায়াতের আকাশ কুসুম ভাবনার মাঝে মেয়েটা মুখের মাস্ক খুলে বলল, ডোন্ট টেক টেনশন, অপারেশন সাকসেসফুল হয়েছে, হি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টর মুখের মাস্ক খোলার সাথে সাথেই নাজমা মঞ্জিলের প্রত্যেকে যেন ভূত দেখার মতন চমকে উঠল। সাফায়াত টাল সামলাতে না পেরে হসপিটালের করিডোরে রাখা বেঞ্চিতে বসে পড়ল।
নাইমা তার মেয়েকে চিনতে একটুও অসুবিধা হলো না। মেয়েটা একদম সেই পরীর মতোই আছে। পার্থক্য শুধুমাত্র আগে সে ছোট ছিল আর এখন সে পরিপূর্ণ নারী। নাইমা ছটফট করতে লাগলো মেয়েটাকে একবার বুকে জড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু তার সাহস হলো না। সুরার হয়তো তার চেহারা মনেও নেই, মনে থাকবেই বা কিভাবে। তিনি মনে মনে বললেন, সেই 6 বছর বয়সে মেয়েটাকে ফেলে আমি চলে এসেছিলাম। এখন আমি কোন অধিকার নিয়ে তার সামনে যাব? আমার মেয়েটা যে বেঁচে আছে এটাই তো অনেক। আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাব। বলে হসপিটাল থেকে বেরিয়ে এলেন নাইমা। নাজমা দেওয়ান যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছেন। তিনি চোখে থাকা চশমাটা খুলে চোখের পানি মুছে দৌড়ে গিয়ে সুরাকে বুকে জড়িয়ে নিয়ে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বললেন, তুই বেঁচে আছিস মা। 10টা বছর পরে তোকে এইখানে এভাবে দেখতে পারবো এমনটা কখনো ভাবিনি। তুই এতগুলো বছর কোথায় ছিলিস সুরা? জানিস তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তোর জন্য আরও একটা ভালো খবর আছে সুরা, তোর মা বেঁচে আছে। তুই আমার ছোট বোন নাইমার মেয়ে। এই জন্যই তোকে প্রথম যখন আমি দেখেছিলাম তোকে আমার আপন কেউ মনে হয়েছিল, কারণ তুই যে আমার মেয়ে, হোক সেটা বোনের মেয়ে। সবাই বলে মায়ের গন্ধ নাকি খালার গায়ে পাওয়া যায়। সুরার মা বেঁচে আছে শুনে সুরার মধ্যে তেমন ভাবান্তর হলো না। মানুষটার চেহারাও স্পষ্ট মনে নেই তার। সুরার নাজমা দেওয়ানের জন্য মায়া হলো। তার খুব ইচ্ছে হলো নাজমা দেওয়ানকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সুরা নাজমা দেওয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ম্যাম প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। আই এম সানজানা চৌধুরী, নট ইউর সুরা। বলেই চোখের পানি আড়াল করতে চোখে সানগ্লাস পরে হসপিটাল থেকে বেরোনোর জন্য পা বাড়ানোর আগেই সাফায়েতের দিকে সুরার চোখ পড়ল। মানুষটাকে দেখে সুরার বুক ধুক করে উঠল। সুরা মনে মনে বলল, আমার পুলিশের কত পরিবর্তন এসেছে। আগে সেই হ্যান্ডসাম লুক নেই তার মধ্যে। মাথায় কালো চুলের আড়ালে কিছু সাদা চুল উকিয়ে দিচ্ছে। আগে থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে। কেমন বিধ্বস্ত লাগছে মানুষটাকে দেখে। কি অদ্ভুত নিয়তি, যাকে সুখে দেখব বলে আমি বাংলাদেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছিলাম, আজ সেই মানুষটা সুখে নেই। সেই মানুষটাকে একটা নজর দেখার জন্য আমার কানাডা থেকে বাংলাদেশে ছুটে আসা। আজ থেকে 10 বছর আগে আমি সেই দিন ফোনে তার কণ্ঠস্বর শুনে নিজেকে শান্ত করতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি তার কাছে ছুটে চলে আসি, তাকে তরিয়াপুর বুক থেকে ছিনিয়ে নেই। অনেক কষ্ট করে সেই দিন নিজেকে শক্ত করেছিলাম। আমি শফিকুল দেওয়ানের মুখোমুখি হতে চেয়েছিলাম। বারবার আমার শাশুড়ি মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি আমার সুরাকে সাফির যোগ্য করে তুলব। পুরো পৃথিবী আমার সুরাকে চিনবে। কথাটা কানে বাজতে লাগলো সুরার। সুরা আর এক মুহূর্ত দেরি না করে শাহিন চৌধুরীর কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি একজন নামকরা ডক্টর হতে চাই। আমি এই পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে মেয়েরা চাইলে সব পারে। শাহিন চৌধুরী সুরার কথা শুনে তাকে বুকে টেনে নিয়ে বললেন, ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করছি। এরপর সুরা ডাক্তারি পড়াশোনার জন্য কানাডা পাড়ি জমায়। যদিও সুরার কখনো বাংলাদেশে আসার ইচ্ছে ছিল না, কিন্তু তার সুন্দর বেডা মানুষ তাকে অনেক পীড়া দিত। অনেক আজে বাজে স্বপ্ন দেখত তাকে নিয়ে। এক পর্যায়ে সুরা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পুরনো রাগ অভিমান ভুলে বাংলাদেশে আসে তার প্রিয় মানুষগুলোর মুখ দেখতে। বাংলাদেশে আসার পর সুরা শফিকুল দেওয়ানের ব্যাপারে সব জানতে পারে। শফিকুল দেওয়ান যে হসপিটালে অ্যাডমিট ছিল, সেখানকার ডক্টরের সাথে যোগাযোগ করে তাকে জানান সুরা নিজে তার অপারেশন করবে। ব্যাপারটা শুনে ডক্টর অনেক অবাক হয়ে গিয়েছিলেন, কারণ তারা ডক্টর সানজানা চৌধুরীর ব্যাপারে জানে। তার মতন এমন নামকরা একজন ডক্টর নিজে তার পেশেন্টের ট্রিটমেন্ট করতে যাচ্ছে, এটা যেন তার বিশ্বাসই হচ্ছিল না। যদিও ডক্টর তাকে মোটা অঙ্কের টাকা অফার করেছিল, কিন্তু সুরা নিজের জন্য একটা টাকাও নেয়নি। সে নিজের সবটুকু দিয়ে শফিকুল দেওয়ানের ট্রিটমেন্ট করেছে। মানুষটার প্রতি যে সে কৃতজ্ঞ, সে তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। সে তাকে আঘাত দিয়েছিল বলেই সুরা পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে তাকে আজ সবাই এক নামে চিনতে পারে, ডক্টর সানজানা চৌধুরী।
সুরা সবার আড়ালে চোখের পানি মুছে সামনের দিকে আগানোর আগেই একটা বাচ্চা ছেলে এসে সাফায়াতের গলা জড়িয়ে ধরে বাবা বলে কপালে চুমু দিল। সুরা বাচ্চাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তরির চেহারার সাথে বাচ্চাটার চেহারার অনেক মিল পেল সুরা। আর সুরার ধারণা কে সত্যি করে দিয়ে তরিরও বাচ্চাটার পিছু পিছু এসে সাফায়াতের থেকে বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার বাবার শরীর ঠিক নেই সোনা, তুমি বাবাকে বিরক্ত করো না সোনা। তরিকে দেখে যেন সুরার পুরনো ক্ষতটা তাজা হয়ে গেল। সে মনে মনে বলল, আমাকে ছেড়ে তাহলে ভালোই আছে পুলিশ, বাচ্চাও পয়দা হয়ে গিয়েছে। আপনার মনে যে তরি ছিল, এই জন্যই আমি যখন বাচ্চা চেয়েছি তখন আমার নিজেকে বাচ্চার উপাধি দিয়েছেন, কারণ আপনি শুধুমাত্র তরির বাচ্চার বাবা হতে চেয়েছেন, আর হয়েছেন। শুধুমাত্র আমিই পারলাম না আমার এই মনটা দ্বিতীয় কাউকে দিতে, আর কখনো বোধ হয় এই মন অন্য কাউকে দিতে পারবো না পুলিশ, কারণ এই মন তোমারই ছিল আর আজীবন তোমারই থাকবে। তরির বাচ্চা দেখে সুরার চোখ জ্বলতে লাগলো। সুরা ওয়াশরুমে চলে গেল। সুরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছেটা দিচ্ছে, এমন সময় খট করে ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ হয়। সুরা আয়নার মধ্যে সাফায়েতকে ওয়াশরুমের দরজা লাগাতে দেখে তার বুক ধুপ করে ওঠে। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে দিয়ে সাফায়েতের পাশ কাটিয়ে চলে আসার আগেই সাফায়েত হ্যাঁচকা টানে সুরাকে দেওয়ালের সাথে চেপে ধরে সুরার অধরে নিজের অধর মিলিয়ে দিল, যেন 10 বছরের সমস্ত রাগ ক্ষোভ সুরার অধরের ওপর দিয়ে যাচ্ছে। সুরা জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল। গালে কিছুটা নোনতা স্বাদ অনুভব করল। বুঝতে পারল তার ওষ্ঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তার সামনে থাকা বিধ্বস্ত পুরুষের দন্ততারা। সুরা আর এক মুহূর্ত দেরি না করে সাফায়েতের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আমার সাথে আমার অসভ্যতামি নোংরামি করে? একটা দিয়ে হয় না আপনার, তাই না? বাহিরে বউ বাচ্চা রেখে এখন এখানে এসেছেন অন্য মেয়ের সাথে অসভ্যতা করতে। ছি, লজ্জা হওয়া উচিত আপনার। আপনি জানেন এই মুহূর্তে আমি চাইলে আপনার ঠিক কি করতে পারি? হ্যাঁ জানি তো, আমি তোমার অথরে লাভ বাইট দিয়েছি। তুমি চাইলে আমার অথরেও লাভ বাইট দিতে পারো। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার শাখওয়াত দেওয়ান। বাহ, এত চেঞ্জ! হাউ অদ্ভুত! কানাডা গিয়ে নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছো যে বরের নাম ধরে রাখতেও দ্বিধাবোধ করছে না। এক্সকিউজ মি মিস্টার, আপনি ভুল ভাবছেন। আমি আপনার সুরা নই, শানজানা চৌধুরী, ডটার অফ শাহিন চৌধুরী। সাফায়েত তৎক্ষণাৎ সুরার কোমর জড়িয়ে ধরে সুরার কপালে গভীর চুমু দিয়ে বলল, নিজেকে খুব চালাক মনে করেন তাই না মিস সুরা? সরি মিস সঞ্জনা চৌধুরী। আপনি কি মনে করেছেন নিজের নাম ভাষা চেঞ্জ করলেই আমি আপনাকে চিনতে পারবো না? 10 বছর আগে আমার সাথে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছ, আর 10টা বছর আমার থেকে দূরে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছ। প্রতিনিয়ত তোমার দহলে পড়তে পড়তে ছাই হয়ে গিয়েছি। কত রাজ্যে নির্ঘুমে কাটিয়েছি তার ইয়াত্তা নেই। তোমার জন্য আমার সব কিছু বিসর্জন দিয়েছি, এমনকি পুলিশের চাকরিও ছেড়েছি। সিগারেটকে নিত্যদিনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। রাতের পর রাত তোমার ছবি বুকে নিয়ে কাটিয়ে দিয়েছি। এখন কি চাও আমি মারা যাই? সাফায়েতের কথায় সুরা নরম হলো, গলা ভিজে এলো তার। সে ভেজা কণ্ঠে বলল, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী থাকতে আপনি অন্য কারো কথা ভেবে রাত কাটিয়েছেন কেন? আর সে কেমন স্ত্রী যে নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারেনি? সুরার এহেন কথায় সাফায়েত যেন প্রাণ ফিরে পেল। সে সুরাকে নিজের বক্ষপিঞ্জরে আবদ্ধ করে বলল, তুমি বড্ড বোকা মেয়ে। কোনটা ভালোবাসা কোনটা নাটক তুমি বুঝো নি মেয়ে। খারাপ তোমাকে পড়াতে না আসলে আমিও হয়তো উপলব্ধি করতে পারতাম না যে আমি ঠিক কতটা ভালোবাসি তোমাকে। আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানানোর পর হুট করে তোমার পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না। আমি তরির সাথে মিলে মিথ্যা বিয়ের প্ল্যান করেছিলাম। তোমার মনে আছে সেদিন তোমার একটা লাল শাড়ি পছন্দ হয়েছিল? সেই লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ এখনো আমার আলমারিতে যত্ন করে তুলে রেখেছি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাকে ওই লাল টুকটুকে শাড়ি পরা অবস্থায় কল্পনা করতাম। তুমি আমার কল্পনায় আসতে, তোমাকে না ছুতে পারার যন্ত্রণা অনুভব করতাম। সেই যন্ত্রণা তুমি বুঝতে পারবে না মেয়ে।
বলেই চোখের পানি মুছল সাফায়েত। তার মানে সেদিন তরিয়াপুর সাথে আপনার বিয়ে হয়নি? না, তরির বয়ফ্রেন্ড ছিল। আমার বাবার মতো তরির বাবাও ছিল স্বার্থলোভী। তাসিন বেকার ছিল, তাই তরির বাবা তাসিনের সাথে তরির সম্পর্ক মেনে দেয়নি। কথা ছিল শুক্রবার আমাদের বাড়িতে আমার সাথে তোমার বিয়ে হবে, আর তরির সাথে তাসিনের। এই ব্যাপারটা কিভাবে যেন তরির বাবা জেনে যায়, তাই তরি বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতেই তাসিনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আর তুমিও বোকার মতো আমাদের নাটক সত্যি মনে করে আমার উপর অভিমান করে আমার বুক খালি করে দিয়ে চলে যাও। সব কিছু শুনে যেন সুরা পাথর হয়ে যায়। সে দুহাতে সাফায়েতকে আঁকড়ে ধরে বলল, আমি সবার ভালোর জন্যে নাজমা মঞ্জিল ছেড়ে চলে গিয়েছিলাম পুলিশ। সাফায়েত সুরার চোখের পাতায় চুমু দিয়ে বলল, হ্যাঁ আমি জানি, মাজেদা খালা সবটা বলেছে আমাকে। আমার বাবা তোমাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু জানো আমার বাবা এখন অনেক ভালো হয়ে গিয়েছে। সে তার কাজের জন্য অনুতপ্ত। অসুস্থ হওয়ার আগে বাবা বারবার বলতো, আমি যদি একটা বার মেয়েটার দেখা পেতাম, আমি মেয়েটার পায়ে ধরে হলেও ক্ষমা চাইতাম। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তার দেওয়া আঘাত আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। জানো, তুমি যাওয়ার পর আমি তোমাকে কত খুঁজেছি। ইনফ্যাক্ট আমাদের সবার কাছে তুমি মৃত ছিলে। সেদিন রাতে তুমি যে বাসে ছিলে, সেই বাসের অত্যন্ত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। বাসে থাকা কেউই জীবিত ফিরে আসেনি, তাই সবাই ধরে নিয়েছিল তুমি মারা গিয়েছো। কিন্তু তুমি সবার কাছে মৃত থাকলেও আমার কাছে জীবিত ছিলে। তুমি আমার হৃদয়ে ছিলে, আমি তোমাকে অনুভব করতে পারতাম। একদিন রাতে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করতে না চাইলেও রিসিভ করি। তখন মনে হচ্ছিল যেন আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছিলাম, কিন্তু সাথে সাথে কল কেটে যায়। আমার ধ্যান জ্ঞান সবটা জুড়ে তুমি ছিলে। তুমি ছাড়া দ্বিতীয় কারোর প্রতি আকৃষ্ট হতে পারিনি আমি। সুরা সাফায়েতের বুকে এলোপাথারি কিলঘুষি দিয়ে বলল, তাহলে ওই বাচ্চাটা আপনাকে বাবা বলে ডাকলো? কে ওই বাচ্চাটা? এটা তরি আর তাসিনের ছেলে তানভীর। তানভীর খুব ছোট থাকতে তাসিনের অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাস্থলেই তাসিন মারা যায়। ছোট তানভীরের মুখে বাবা ডাক শোনারও সৌভাগ্য হয়নি তাসিনের। তার আগেই সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সিজদা কখনো আমাকে বাবা, আবার কখনো বড় আব্বু ডাকে। সিজদার দেখা দেখি তানভীর ছোটবেলা থেকে আমাকে বাবা বলে ডাকে। আমিও আর দ্বিমত করিনি। নিজের বাচ্চাদের মুখে কখনো তো আর বাপ ডাক শোনার সৌভাগ্য হবে না, তাই বোনের ফ্রেন্ডের বাচ্চার মুখে বাবা ডাক শুনে কলিজা ঠান্ডা করতে হয়। ওই যাকে বলে দুধের স্বাদ খোলে মেটানো আর কি। আমি যখন বাচ্চা চেয়েছি তখন আপনি বলেছেন আমি ছোট, আমি নিজেই বাচ্চা, ব্লা ব্লা ব্লা। আর এখন যে নিজে বুড়ো হয়ে গিয়েছেন তার বেলায়? আমি বুড়ো হয়ে গেলেও ভালোবাসা কিন্তু বুড়ো হয়ে যায়নি মিস। এখনো যথেষ্ট স্ট্রং আছি। তুমি চাইলে হালি হালি বাচ্চাও পয়দা করতে পারবো। হালি হালি বাচ্চার কোনো প্রয়োজন নেই। আমার একটা ছোট্ট সাইফান হলেই চলবে। উফ, আমার বাচ্চা বউটা দেখি অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখন আর আগের সুরা নও। একজন নামকরা ডক্টর সঞ্জানা চৌধুরী। তো মিস সঞ্জানা চৌধুরী, এই 10 বছরে আপনার জীবনে কেউ আসেনি? আই মিন, সিট খালি আছে আপনার? আমি নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে কিছু বকাটে ছেলেদের খপ্পরে পড়ে যাই। তাদের হাত থেকে বাসে উঠি, কিন্তু সেখানেও একই অবস্থা। বাধ্য হয়ে বাস থেকে নেমে যাই, আর সেই ছেলেগুলো আমার পিছু নেয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি এক ভদ্রলোকের গাড়ির সামনে পড়ি। সেই মানুষটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমাকে হসপিটালে এডমিট করিয়ে যায়। যে ডক্টর আমার ট্রিটমেন্ট করে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি নাকচ করে দেই। এরপর আমি পড়াশোনার জন্য কানাডায় চলে যাই। শুনেছি আমার কানাডা যাওয়ার পর আমার নতুন বাবা মা আমার অতীত সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এরপর তিনি নাকি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। এরকম অসংখ্য প্রস্তাব এসেছে। আমার সিনিয়র ডক্টর, বিসিএস ক্যাডার, ব্যাংকার অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু তাদেরকে আমার ঠুনকো মনে হয়েছে। তুমি রাজি হওনি কেন? সুন্দরী রমণীর সিঙ্গেল থাকা উচিত নয়, যখন তখন অঘটন ঘটে যেতে পারে। বলেই সাফায়েত সুরার অধরে নিজের অধর মিলিয়ে দিয়ে মধুসূদা পান করতে লাগলো। সুরা ও সাফায়েতের সাথে তাল মেলাতে লাগলো। এক পর্যায়ে সুরা সাফায়েতের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই মন তোমারই ছিল আর সারা জীবন থাকবেও। দ্বিতীয় কাউকে এই মনের উঠানে কিভাবে ঠাঁই দিব বলো তো? তাহলে কেন এত কষ্ট দিলে? কেন আমার থেকে 10টা বছর কেড়ে নিলে? এতদিনে জমে থাকা কষ্ট, ভালোবাসা
আদর দিয়ে দূর করে দেব। সুন্দর বেটা মানুষ। আমার কিন্তু একটু ভালোবাসা হলে পোষাবে না। 10টা বছর বউ ছাড়া কাটিয়েছি, অনেক সুখ থেকে বঞ্চিত হয়েছি। এখন আমার একটা সুখী পরিবার চাই, তাই তো? আমাদের ছোট্ট পরিবার পরিপূর্ণ করার জন্য ছোট্ট সাইফনের আগমন চাই, তাই তো? হ্যাঁ, বাট তুমি কিভাবে আমার মনের কথা বলে দিলে? কারণ মনটা যে আমারই,